নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাবো সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের ঘটনা। তাই আমার মনে হয় গল্পের শুরুটাও তো একটু ভিন্ন হওয়া দরকার, তাই না? চৈত্র পেরিয়ে বৈশাখ চলছে। এই ভয়ঙ্কর কাঠফাটা গরমে ঘরের ভেতরেই মানুষের প্রাণ ওষ্ঠাগত। এইবার ভাবুন, যারা এই সময় বাড়ির বাইরে বেরোচ্ছেন, ইচ্ছা অনিচ্ছায় রোদের মধ্যেই কাজ করতে হচ্ছে, তাদের কি অবস্থা? তাই বন্ধুরা, এই প্রথমবার রহস্যধারা চ্যানেলে ডক্টর দেবী শেঠির দেওয়া একটা ছোট্ট হেলথ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম পয়েন্টটি হলো পোশাক নির্বাচন। বন্ধুরা, এই গরমে হালকা ঢিলেঢালা পোশাক পরতে হবে। টাইট পোশাক বা জিন্স যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। হালকা রং বা সাদা পোশাক পরা ভীষণ ভালো। দ্বিতীয় পয়েন্টটি হলো খাদ্য নির্বাচন। যতটা সম্ভব টক ডাল, সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি, শুক্তো এবং তাজা ছোট মাছের পাতলা ঝোল খেতে পারলে খুব ভালো হয়। এই সময় মশলাযুক্ত খাবার, মাংস, বড় মাছ, রেড মিট অথবা বাইরের ফাস্টফুড বা জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। তৃতীয় পয়েন্টটি হলো ভীষণ গুরুত্বপূর্ণ। সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে, তবে কখনোই ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার খাওয়া যাবে না। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন এই গরমের দাবদাহে ডক্টর দেবী শেঠি দেওয়া মূল্যবান কিছু হেলথ টিপস। আপনাদের কাছে আশা রাখবো কেমন লাগলো আমাদের এই নতুন পদক্ষেপ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে কিছু টিপস আগামী দিনেও আমরা এইভাবেই আপনাদের সামনে এনে হাজির করতে পারবো। এবার চলে আসছি সরাসরি আজকের ঘটনায়। রহস্যধারার 17তম এপিসোডে আপনারা আজকে শুনবেন প্রথমবারের জন্য আমার নিজের হাতে লেখা ভিন্ন স্বাদের ঘটনা। চলুন তাহলে বন্ধুরা, সরাসরি আজকের গল্পটি শুনে নেওয়া যাক। বাবা, মা ও তাদের ছোট্ট একটি ফুটফুটে কন্যা সন্তান। বাড়িতে একটি ছোট্ট গেঞ্জির কারখানা, সেখানেও ওই গোটা 6 স্টাফ নিয়েই বেশ দিনগুলো কাটছিল কমলবাবু ও তার স্ত্রী সুতাপার। মেয়ের 5 বছর পূর্ণ হতেই শুরু হয়ে গেল মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য তোড়জোড়। যে স্কুলটা বাড়ির কাছাকাছি সেটা খুব একটা ভালো ছিল না, স্টুডেন্টও অনেক কম ছিল। আর যেটা একটু দূরে, ওটা থেকে একেবারে মাধ্যমিক দিয়ে বেরোতে পারবে মেয়ে। তাই শেষ পর্যন্ত সুতপার একটু অনিচ্ছা সত্ত্বেও দূরের স্কুলেই মেয়েকে ভর্তি করা হলো। কিন্তু এবার প্রশ্ন হলো মেয়েকে দিয়ে আসা আর নিয়ে আসা নিয়ে। অনেক চেষ্টা করেও স্কুলের গাড়ি সেট করা যাচ্ছিল না। হঠাৎ করেই উপযাচক হয়ে এগিয়ে আসলেন কমলবাবুর কারখানার সব থেকে বিশ্বস্ত ও সব থেকে পুরানো স্টাফ দীননাথ মণ্ডল, ওরফে দিনু কাকু। তিনি বললেন, আরে কি সমস্যা কমলদা, গীতশ্রীকে স্কুলে নিয়ে আসা তো তা আমি করে দেবো। আরে ও তো আমার মেয়ের মতো নাকি, এইটুকু কি করতে পারবো না? নিন বৌদি, আপনাদের প্রবলেম সলভ করে দিলাম। এবার একটু সুন্দর করে চা করুন দেখি, আর হয়ে গেলে আমাকে ডাকবেন কিন্তু। এই বলে দীননাথ কারখানার দিকে চলে গেলেন। তার প্রায় সঙ্গে সঙ্গেই সুতপা বলে উঠলেন, ওফ, বাঁচা গেল, একটা বড় সমস্যায় পড়ে গিয়েছিলাম। এখনকার দিনে বিশ্বস্ত লোক পাওয়া বাবা কত মুশকিল, তার মধ্যে আবার মেয়ে, তাই কি না? আচ্ছা, একটা কথা বলছি, দিনুদাকে না মাসোহারা কিছু একটা দিতে হবে, কারণ বাইরের থেকে যদি আমরা কোনো লোক রাখতাম সেক্ষেত্রেও তো একটা খরচা দিতে হতো, তাই না? এবার কমলবাবু বলে উঠল, আরে না গো না, তুমি যেরকম ভাবছো ব্যাপারটা ঠিক ওই রকম নয়। কিন্তু এই যে দিনু যাবে না, ওর তো একটা খরচ হবে, সঙ্গে সময়টাও খরচ হবে। ও সেই সময়টা কারখানায় বা মেশিনে বসলে ওর তো 2 পয়সা রোজগার হতো, তাই না? কিন্তু আমি শিওর ও কোনো টাকা পয়সা আমাদের থেকে নেবে না। এই এক জ্বালাতন শুরু হলো। সে যাই হোক, ওটা পরে দেখা যাবে। আচ্ছা, দিনু কি চায়ের কথা বলে গেল নাকি? বাপ রে বাপ, ও পারেও এই গরমে আবার চা? এই সুতপা, তুমি একটা কাজ করো দেখি, লেবু দিয়ে গুড় দিয়ে সুন্দর করে একটা শরবত করো দেখি, সবাই মিলে জমিয়ে খাবো। আর আমি একটু কারখানা থেকে ঘুরে আসছি, ফ্রিজ থেকে একটু বরফ নিয়ে যেতে ভুল না জানো। সুতপা কিন্তু আজ একটুও কনফিউশনে ভুগল না।
চা করব নাকি শরবত করব। সবার জন্য শরবত করে কারখানায় এসে সুতপা হাসি মুখে সবাইকে পরিবেশন করতে লাগলো। আর দিনুদার দিকে একটা মিষ্টি লাজুক হাসি দিয়ে বললেন, দিনুদা, চা বসিয়ে দিয়েছি, এক্ষুনি দিচ্ছি। সুতপার কাছে দিনুদা আজ যেন এক অন্য রকমের একটা মানুষ। একটা বড় সমস্যার সমাধান যে অতি সহজেই তিনি করে দিলেন। যাই হোক, পরিবারের সবাই কিন্তু বেশ খুশি খুশি। এরপর সেই নির্দিষ্ট দিন এলো এবং গীতশ্রীকে স্কুলে ভর্তি করা হলো। প্রথম 2-4 দিন একটু কান্নাকাটি করলেও দীননাথ ওরফে দিনু কাকু এবং গীতশ্রীর সেই অসম বয়সের এক দুর্দান্ত জুটি বেশ জমে উঠেছিল। কাকু আজকে টিফিনে কুরকুরে খাবো, কাকু পরের দিন কিন্তু মোটু পাতলু, তারপরের দিন কিন্তু আইসক্রিম, আবার কোনো দিন পেপসি, এভাবেই কিন্তু বেশ ভালোই চলতে থাকে। এদিকে গীতশ্রীকে সবাই গীতা বলে ডাকলো দীননাথ তিনি কিন্তু ভারী মিষ্টি একটা নাম ধরে ডাকতেন, বুলটি। এভাবেই বেশ দিনগুলো কাটতে থাকে। এরপর বছরের প্রত্যেকটা অকেশনে জামা কাপড় দেওয়া নেওয়া, নানান রকম জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, নানান রকমের খেলনা কিনে দেওয়া, এগুলো কিন্তু চলতে থাকে। আসলে করবে নাই বা কেন, দীননাথ ছিল একা মানুষ। ও কারখানা থেকে যা রোজগার করত মুর্শিদাবাদের ওর একমাত্র বয়স্ক মাকে কিছু পাঠিয়ে দিয়ে বাকিটা কিন্তু উনি বুলটির পিছনেই খরচা করতেন। এভাবেই বেশ দিনগুলো কাটছিল। কিন্তু এরই মাঝে ঘটল এক বিপত্তি। মুর্শিদাবাদ থেকে কল আসলো দীননাথের মা জ্বরে ভুগছিল 2 দিন ধরে, আবার তার মধ্যে একা একা বাথরুমে যেতে গিয়ে পড়ে যায় এবং ভীষণভাবে মাথার পেছন দিকে আঘাত পায়। যদিও পাড়ার লোকেরা প্রাথমিকভাবে নিয়ে হসপিটালে ভর্তি করে দেয়, কিন্তু তড়িঘড়ি কমলবাবু ও সুতপাকে ব্যাপারটা জানিয়ে ভোরের ট্রেন ধরে মুর্শিদাবাদ রওনা দেয় দীননাথ। আসলে দীননাথের বাবা সেই ছোট্টবেলায় মারা যায়, কিন্তু দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে বাবার চিকিৎসা করাতে করাতে প্রথমে চাষের জমি ও পরে ভিটে বাড়ির বেশ অনেকটাই কিন্তু বিক্রি করে দিতে হয়। তাতে যা ওই 1 চিলতে জমি ছিল সেখানে মা ও দীননাথ থাকতো। কিন্তু পরে পেটের তাগিদে কলকাতায় আসা ও কারখানায় কাজ শিখে একটানা কাজ করে যাওয়া, সেভাবে নিজের জন্য ভাবা, বিয়ে শাদী করা কিছুই আর হয়ে ওঠেনি দীননাথের। 2 দিনের মধ্যেই দীননাথের মা মারা গেলেন। অবশেষে শেষ ভিটের চিহ্নটুকু একেবারে মিটিয়ে মায়ের কাজকর্ম সেরে প্রায় 1 মাসের মাথায় দীননাথ আবার কলকাতায় ফিরে আসলেন। আসলে পরিবারের বন্ধন কাকে বলে, আপন লোকের ভালোবাসা কাকে বলে, এগুলো দীননাথ কোনোদিন পায়নি। ওর পুরো জগৎটাই ছিল বুলটি আর ওই কারখানাকে ঘিরে। এইভাবেই দিনগুলো কাটতে থাকে। এর ঠিক 10 বছর পর সেই ছোট্ট বুলটি এখন অনেকটাই বড় হয়ে গেছে, অনেকটাই পরিণত হয়েছে। আবার ওইদিকে দীননাথেরও কিন্তু হালকা করে চুলে পাক ধরেছে, চেহারাটাও অনেকটা ভারী হয়ে গেছে। মাঝে কারখানার স্টাফ ও সুতপা মিলে দীননাথের বিয়ের ব্যাপারে একটু চাপ দিচ্ছিল, 2-4টে মেয়েও দেখিয়েছিল। কিন্তু বুলটির সামনে মাধ্যমিক পরীক্ষা আর কারখানায় প্রচুর মালের চাপ, এইসবের কথা বলে কোনো রকমভাবে ব্যাপারটাকে দীননাথ কাটিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে গেলে দীননাথ কিন্তু এতগুলো বছরেও একটুকুও চেঞ্জ হয়নি। আর অপরদিকে বুলটি, সে কিন্তু অনেকটাই এখন আধুনিকা। তার এখন অনেক বন্ধু হয়েছে। স্কুল থেকে কোচিং থেকে বেরিয়ে দিনু কাকুর সেই ঠায় দাঁড়িয়ে থাকা মুখটি বুলটির যেন আর ভালো লাগে না। প্রায় রোজই কোচিং থেকে বেরিয়ে বুলটি আগেই উকি মেরে দেখতো দিনু কাকু কি দাঁড়িয়ে আছে। দেখতো হ্যাঁ, ঠিক একই জায়গায় একই জামা কাপড় পরা দায়িত্ববান গার্জিয়ানের মতন আপাদমস্তক ঘরমাক্ত শরীরে উৎসুক 2টো চোখ যেন এত স্টুডেন্টের মধ্যে বুলটিকেই খুঁজছে। বুলটি ওর বন্ধুকে দাঁতে দাঁত চেপে রেগে গিয়ে বলে ওঠে, দেখছিস তো, দেখ এ না আমার পিছু ছাড়ছে না। সেই জামা কাপড়টা যখন আমি ক্লাস 8-এ পড়তাম, মা 1 বছর পয়লা বৈশাখে ওনাকে গেঞ্জিটা আর প্যান্টটা দিয়েছিল। সেই গেঞ্জি আর প্যান্ট সাদা হয়ে গেল, তারপরে উনি এটাই বলে যাচ্ছে। আরে একদিনও কি শরীর খারাপ হয় না ওনার? একটু এনজয় করতে চাইছি। ওফো, পোড়া কপাল আমার। এইগুলো শুনে বুলটির বন্ধু একটু হেসে বলে ওঠে, দেখ তো, আমাদেরকে পড়তে পাঠিয়ে আমাদের বাড়ির লোকেরা কোনো খোঁজই নেয় না, আর তোর এই লোক কবে থেকে যে সার্ভিস দিয়ে যাচ্ছেন। ভালো ভালো, মনে আছে
সালমান খানের সেই বডিগার্ড ফিল্মের কথাটা। এই বলে সবাই মিলে হাসতে হাসতে এগিয়ে চলল। বুলটি কোনো কথা না বলে দিনু কাকুর সামনে দিয়ে হেঁটে যেতে লাগলো। দিনু কাকু হঠাৎ করেই বলে উঠল, বুলটি, রাগ করেছিস নাকি? দে ব্যাগটা আমাকে দে, আমি নিচ্ছি। আসলে কারখানায় মালের চাপ এত বেশি, দাড়ি কাটার সময়টাই পাইনি, আর গাটাও ধুতে পারলাম না। তোর তো আবার বন্ধু বান্ধবীদের সামনে অপমান লাগে, তাই না? পরের দিন থেকে আর এই ভুল হবে না। এই যে কান ধরছি, চল আজকে তোকে আইসক্রিম খাওয়াবো। কোনটা খাবি, চকোবার না ভ্যানিলা? এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল দিনু কাকু, কিন্তু বুলটির বুকের ভেতরটায় যেন বিদ্যুৎ খেলে গেল। দিনু কাকুর এই সমস্ত জিনিসগুলো আমার যে অপছন্দ, এটা ওনাকে কে বলল? এবার বুলটির মনে মনে একটু খারাপ ফিল হতে লাগলো। এবার দিনু কাকু আবার বলে উঠলেন, চুপ করে কি এত ভাবছিস? আমাকে কে বললো? আমাকে বৌদি বলেছে। না না, ঠিকই আছে, তুই এখন তো বড় হয়েছিস না, তোর বন্ধু বান্ধব হয়েছে। আমারই ভুল। বুলটি কোনো উত্তর না দিয়ে এই ভয়ঙ্কর গরমের দাবদাহে নামি ব্র্যান্ডের আইসক্রিমের হিমশীতল অনুভূতিকে উপভোগ করতে থাকে। এবার আপনাদেরকে যে ঘটনাটি বলবো, এটা আপনাদের গায়ের রোম খাড়া করে দেওয়ার জন্য যথেষ্ট। সেই দিনটা ছিল বুলটির জন্মদিন। বাড়িতে বেশ কিছু ভালো ভালো রান্নার আয়োজন হয়েছে, বিশেষ করে বুলটির ফেভারিট মেনু। আর ওদিকে দীননাথ বিরাট বড় সাইজের একটা কেক অর্ডার করেছে। এছাড়াও দামি একটা চুড়িদার, জুতো ও নানান রকমের গিফট, এবং সেগুলো সবই বুলটির দারুণ পছন্দের। আর ও নিজেও তৈরি হয়েছে দারুণভাবে। নতুন জামা, নতুন প্যান্ট, জুতো, চুলে কলপ করে, দাড়ি কেটে একদম ফ্রেশ। এবার যখন বুলটির বন্ধুরা একে একে সবাই আসা শুরু করলো, সুতপা গিয়ে দিনুদাকে ডেকে আসলো। কারণ এতগুলো লোক, সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া, খাবার দেওয়া একা একা কি হয়? যথারীতি বুলটি সেদিন দিনু কাকুর ওপর একটুও কিন্তু রেগেছিল না। কারণ এই এত বড় ঘর একা হাতে সাজানো, খাবার দাবার তৈরিতে মায়ের হেল্প করা, বাজার করাতে বাবার হেল্প করা, আর তার উপর আবার এত গিফট, আর সঙ্গে মিয়াও মোড়ের ইয়াপ বড় একটা কেক। উফ কাকু, তোমার জবাব নেই। তবে এক কথায় বুলটিকেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। হালকা মেরুন রঙের লেহেঙ্গা পরা, মাথায় একটা বড় বেনুনি পরিপাটি করে মায়ের হাতে তৈরি করা, সঙ্গে বড় বড় ঝুমকো দেওয়া কানের, আর একসঙ্গে সমস্ত ফেভারিট বন্ধুরা বাড়িতে আসাতে বুলটির যেন সেদিন খুশির কোনো সীমা ছিল না। যাই হোক, সুতপা দিনুদাকে ডাকতে গিয়েই অবাক হয়ে গেল এবং বলে উঠল, আরে দিনুদা, তোমাকে তো চেনাই যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? নতুন জামা, নতুন প্যান্ট, নতুন জুতো, আর কি সুন্দর একটা সেন্টের গন্ধ বেরোচ্ছে। বাহ, আচ্ছা ঠিক আছে, চলো এবার, অনেক দেরি হয়ে গেছে। বুলটি কেক কাটবে বসে আছে, সবাই ওয়েট করছে। আর একটা কথা জানো তো, মেয়েটা না আমার খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল, যদিও মা হয়ে বলতে নেই। এই কথাগুলো বলে সুতপা ঘরের দিকে গেল, আর দীননাথও ঘরের দিকেই এগোতে লাগলো। কিন্তু হায় ভগবান, বিধাতা যে কার ভাগ্যে কখন কি লিখে রেখেছে, এ তো স্বয়ং বিধাতাই বলতে পারে। দীননাথ ঘরে ঢুকতেই ঘরের পরিবেশটা যেন পুরো বদলে গেল। একেবারে নিষ্পলক দৃষ্টিতে একে অপরের দিকে এক দৃষ্টে চেয়ে রইল, যেন দীননাথ তার বুলটিকে আর বুলটি তার দিনু কাকুকে আজকে নতুন করে আবিষ্কার করলো। বুলটির সব থেকে প্রিয় বান্ধবী রাজশ্রী বুলটির হাতে একটা চিমটি কষিয়ে দিয়ে ফিসফিস করে বলে উঠল, কি রে বুলটি, মালটাকে তো চেনাই যাচ্ছে না রে বাবা। আর বুলটিও সঙ্গে সঙ্গে বলে উঠল, সত্যি তোরা পারিসও বটে, বাবার বয়সী বুড়ো ঘাম, গায়ে গন্ধ, ইস। কিন্তু অপরদিকে দীননাথ যেন বুলটিকে দেখে একটু লজ্জা পেয়ে গেল, আর সুতপার কথাটাকেই টেনে নিয়ে বলে উঠল, ঠিকই বলেছ বৌদি, বুলটিকে আজকে অনেক বড় বড় লাগছে। এরই মধ্যে ওই ঘরের মধ্যে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর সেটি হলো, কেক কাটার জন্য উদগ্রীব বুলটি
যখন ছুরিটা নিতেই যাবে ঠিক তখনই ওর হাত থেকে ছুরিটা নিচে পড়ে যায়, আর তৎক্ষণাৎ সুতপা বলে ওঠে, এই না না, মাটির থেকে তুলতে হবে না, আমি ছুরি এনে দিচ্ছি। এই বলে বুলটির মা রান্নাঘরের দিকে যায়। ঘরে তখন বুলটি, দীননাথ আর বুলটির বেশ কিছু বন্ধু বান্ধবীরা রয়েছে। এরই মধ্যে রাহুল নামের একটি ছেলে, যে বুলটির সঙ্গেই এক ক্লাসে পড়তো, সে হঠাৎ করেই একটা গোলাপ ফুল বের করে বুলটির সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে ফেলে। গীতশ্রী, তুমি আমার জান, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমার জন্য আমি যা খুশি তাই করতে পারি, প্লিজ প্লিজ আমাকে না বলো না, আই লাভ ইউ লট। ঘটনার আকস্মিকতায় সবাই কেমন যেন চুপ হয়ে যায়। আসলে এই রকম একটা ঘটনা যে ঘটতে পারে এটা কেউই আজ করতে পারেনি। হঠাৎ করেই দীননাথ মুখটা গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে যায়। সুতপাও ঠিক তখনই কেক কাটার জন্য চাকুটা নিয়ে রান্নাঘর থেকে বেরোচ্ছিল। দিনুদা বেরিয়ে যাচ্ছে দেখে সুতপা অবাক হয়ে বলে উঠল, আরে ও দিনুদা, কোথায় যাচ্ছ তুমি? দেখো দেখি, এখন আবার কি আর্জেন্ট কাজ এলো তোমার? যা বাবা, সারাও তো দিচ্ছে না, কি যে হয় মাঝে মাঝে। যাই, ওদিকে আবার কেক কাটার সময় হয়ে গেছে। এদিকে বুলটিও চাপা গলায় রাহুলকে বলে উঠল, রাহুল, আমিও তোমাকে ভীষণ লাইক করি, কিন্তু এখানে সবার সামনে, এই জায়গায় কাকু সামনে দাঁড়িয়ে আছে, মা এক্ষুনি চলে আসবে, কি যে করো তুমি না। সুতপা সেইভাবে কিছু বুঝে উঠতে না পারলেও কিছু একটা যে ওই সময় ঘরে ঘটেছে এটা আজ করতে কিন্তু সুতপার আর বেশি সময় লাগলো না। বন্ধুরা, এবার কিন্তু ঘটনাটা সম্পূর্ণ অন্যদিকে একটা মোড় নিয়ে নিল, যেটা আপনারা কেউ হয়তো কল্পনাই করতে পারবেন না। আজকের ঘটনার প্রধান দুটো চরিত্র, দীননাথ ওরফে দিনু কাকু, জীবনে প্রথমবার ভীষণভাবে কাউকে ভালোবেসে রাগে, দুঃখে, যন্ত্রণায় একা একা বাইরে বেরিয়ে ভীষণভাবে কষ্ট পেতে থাকে। যে দুঃখ, যে কষ্ট কাউকে বলার মতো নয়। আর অপরদিকে সবে মাত্র যৌবনের পরশ পাওয়া রূপবতী গীতশ্রী ওরফে বুলটি, জন্মদিনের সেই দুর্দান্ত সন্ধ্যায় রাহুলের কাছ থেকে পাওয়া আকস্মিক সেই প্রপোজালটা, উফ, কি দারুণ একটা মুহূর্ত। চেষ্টা করেও যেন সে ভুলতে পারছে না। অষ্টাদশী বুলটির কাছে তার কাকুর জন্য একটুকুও ফিলিংস ছিল না, বরং রাহুলের জন্য প্রেমে যেন সে হাবুডুবু খেতে থাকে। এবার কিন্তু রাহুল নানা অছিলায় বুলটিদের বাড়িতে আসতে থাকে, কখনো পরীক্ষার কিছু নোট বাকি আছে বলে, আবার কখনো বা রাহুলের কোনো বই বুলটির ব্যাগে রয়ে গেছে বলে। এভাবেই ওদের দুজনের মেলামেশা ক্রমশ বাড়তে থাকে। আর অপরদিকে জীবনের প্রথমবার ভালোবাসার খুব কাছাকাছি গিয়েও 40 ঊর্ধ্ব দীননাথ নিজেকে বড্ড অসহায় ফিল করতে থাকে। ধীরে ধীরে খাওয়া দাওয়া, ঘুম বন্ধ করে দীননাথ শুধু কারখানায় পড়ে থাকে। সব সময় কেমন যেন একটা মনমরা ভাব, কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলে না। এভাবেই কিছুদিন থাকার পরে একদিন সুতপা ও বুলটির বাবা কমলবাবু দীননাথকে ডেকে তার এই পরিবর্তনের কারণ জানতে চাইলেন, কিন্তু না, সেখানেও কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। সত্যি কথা বলতে গেলে মানুষ যে কতটা স্বার্থপর হতে পারে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে কিভাবে ছুঁড়ে ফেলতে হয়, দীননাথ হলো তার জলজ্যান্ত একটা উদাহরণ। ধীরে ধীরে গোটা পরিবারের কাছে দীননাথ যেন ব্রাত্য হয়ে যেতে লাগলো। এভাবেই আরও 2 বছর পার হয়ে যায়। অবশেষে আসে সেই অভিশপ্ত দিন, যেদিন রাহুলের বাড়ির লোক আসে বুলটিদের বাড়িতে মেয়েকে আশীর্বাদ করে বিয়ের জন্য পাকা কথা বলতে। এদিকে বাড়িতে কেমন যেন একটা সাজো সাজো রব পড়ে গেছে। অপরদিকে কারখানায় একেবারে একা হয়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে দীননাথ। বুকে ভয়ঙ্কর যন্ত্রণা, গলায় ইনফেকশন, আর 3 দিন যাবৎ জ্বরে। ওষুধ দেওয়া তো দূরের কথা, ডাক্তার দেখানো তো দূরের কথা, কেউ একবার খোঁজ নিতে পর্যন্ত আসেনি দীননাথের। ধীরে ধীরে দীননাথ মৃত্যুর দিকে ঢলে পড়তে থাকে। অবশেষে সেদিন পাকা দেখা হবার পর কারখানার অন্য স্টাফদের মারফত দীননাথ বুলটিকে খবর পাঠায় যে একটি বারের জন্য হলেও যেন সে দিনু কাকুর সঙ্গে দেখা করে। যথারীতি বুলটি এসে দীননাথকে বলে, আমায় ডেকেছিলে, কি হয়েছে বলো। বুকের ভেতরে অনেকটা সাহস জুগিয়ে দীননাথ বলে ওঠে, হ্যাঁ রে বুলটি,
তোর কি সারা দিনে একবারও আমার কথা মনে পড়ে না? তুই কি আমার মনের কথা কখনো বুঝবি না? আমাকে তো তোর কিচ্ছুটি বলা লাগতো না। তোর কখন কি লাগবে এখনো এত বছর পরেও মুখস্থ ছড়ার মতন আমি বলে দিতে পারবো। তুই কি বুঝিস না রে, আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। তোকে সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, তোর সব চাহিদা চাওয়ার আগে পূরণ করতাম। আমার হাতের মাখা ভাত না খেলে তোর নাকি পেট ভরতো না। তোকে লিপস্টিক কিনে দেওয়া, জামা কিনে দেওয়া, প্রথমবার যখন তুই ঋতুমতি হলি, পেটের ব্যথায় যখন কাতরাচ্ছিলি, আমি প্রথমবার তোকে ওষুধ এনে দিয়েছিলাম। তোর প্রথমবার কান ফোটানোর সময় খুব কাঁদছিলি, আমি তোকে কোলে করে সারা পাড়া ঘুরিয়ে ব্যথা ভুলিয়ে দিয়ে খিলখিল করে হাসাতে হাসাতে ঘরে ঢুকিয়েছিলাম। আজ তুই আমার ব্যথা বুঝিস না রে? ওরে পাগলি, আমি তো তোকে ভীষণ ভালোবাসি, এবং রাহুলের থেকেও অনেক বেশি ভালোবাসি। তুই অন্য কাউকে ভালোবাসবি বা তোকে অন্য কেউ ভালোবাসবে আমার থেকে বেশি? এটা হতেই পারে না, কখনো হতে পারে না। চল বুলটি, চল, আমরা বিয়ে করিনি, একটা ছোট্ট সংসার পাতবো, তোকে অনেক খুশিতে রাখবো, কখনো তোর চোখ থেকে এক ফোঁটাও জল পড়তে দেব না। বিশ্বাস কর, তুই ছাড়া এই জগতে আমার আর কেউ নেই। একেবারে একটু না থেমে এক নিঃশ্বাসে দীননাথ কথাগুলো বলে যায়। কিন্তু এর প্রতি উত্তরে বুলটি যে কথাগুলো সেদিন দীননাথকে বলেছিল, যদি সেদিন এইভাবে কথাগুলো না বলতো, আজকের গল্পের শেষটা হয়তো অন্যরকম হতে পারত বন্ধুরা। বুলটি অত্যন্ত রেগে গিয়ে বলে উঠল, তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে নাকি? কখন আয়নার সামনে নিজেকে দেখেছো? কোথায় তুমি আর কোথায় আমি? আর কবে দুটো আইসক্রিম খাইয়ে দিয়েছো, লিপস্টিক কিনে দিয়েছো, তার জন্য তোমাকে আমাকে বিয়ে করতে হবে? ইস, বুড়ো ভান কোথাকার, টাক পড়া, গায়ে গন্ধ, জামা কাপড় ধোয় না। ছি, তুমি ভাবো কি করে তোমায় আমি ভালোবাসবো, আবার বিয়েও করব? কত টাকা হয়েছে তোমার এতদিনে? রাহুল দিয়ে দেবে, বলো আমায়। আর দাঁড়াও, এই কথাটা বাবাকেও বলতে হবে। এই বলে বুলটি গজগজ করতে করতে ঘরের দিকে চলে যায়। আর মাত্রাতিরিক্ত অপমানে, রাগে, দুঃখে, অভিমানে, যন্ত্রণায় দীননাথের বুকের ভেতরটা যেন কষ্টে দুমড়ে মুচড়ে ফেটে যেতে থাকে। দীননাথ মনে মনে ঠিক করে, কমলবাবু ও সুতপাকেও বুলটির বলার আগে তিনিই বলবেন, যা হয় দেখা যাবে। তাই এবার তিনি সুতপার কাছে গেলেন এবং সাবলীলভাবেই বলে উঠলেন, বৌদি, তোমাদের সঙ্গে কিছু কথা ছিল। আমি বুলটিকে খুব ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। তোমরা কি বুলটিকে আমার হাতে তুলে দেবে? দীননাথের কথা শেষ হতে না হতেই সুতপার মুখটা যেন রাগে ঘৃণায় রাঙা হয়ে ওঠে। সে তারস্বরে চেঁচিয়ে বলে ওঠে, ছি 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 দিনুদা, আমি তো তোমাকে ভাবতাম যে তুমি বুলটিকে নিজের মেয়ের মতো দেখো। এতদিনে তোমার মতলবটা আমি বুঝলাম। বুলটি তো এটা মানবেই না, আর আমরাও কোনো সময় পারমিশন দেব না। এতদিন কি তাহলে দুধ খাইয়ে কালসাপ পুষছিলাম আমি? তুমি ভাবো কি করে? এক্ষুনি বেরো আগে ঘর থেকে, এক্ষুনি বেরো। তোমার মুখ দর্শন করাও পাপ, তোমাকে আমি দেখতেও চাই না। বেরো আগে তুমি এখান থেকে। ফ্যামিলির কোনো ঠিক নেই, সব কটা চিতায়ও চলে গেছে, আর বিয়ে করতে চাইছে নাকি আমার মেয়েকে? কোনো বোধ ভাসি আছে? ছি 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 ছি। সত্যি কথা বলতে গেলে এত অপমান আর সহ্য করতে না পেরে শেষমেশ সেদিন রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে দীননাথ। এবং এই দীননাথের এই ব্যাপারটা পুরোটাই চেপে দিয়ে বুলটি ও তার বাড়ির লোক বুলটির বিয়ের জন্য তোড়জোড় করতে থাকে। অবশেষে বিয়েটা সুষ্ঠুভাবে হয়েও যায়। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, বাড়িতে প্রচুর লোকজনের সমাগম হয়েছিল। অনেকেই কমলবাবু ও সুতপাকে দীননাথের ব্যাপারে জিজ্ঞাসাও করেছিল, কিন্তু ওরা কোনো রকম ব্যাপারটাকে চাপা দিয়ে দেয়। এমনকি বুলটির শ্বশুর বাড়িতেও দীননাথের এই আকস্মিক আত্মহত্যাকে বেমালুম গোপন করে যায়। কিন্তু তখনও ওরা আঁচ করতে পারেনি যে কি ভয়ঙ্কর এক বিপদ গোটা পরিবারের জন্য ওত পেতে বসে আছে। অবশেষে আসলো সেই বহু প্রতীক্ষিত রাত।
বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে দুটো শরীরের অপার কাঙ্ক্ষিত এক মিলনের অপেক্ষা নিপুণ হাতের ছোঁয়ায় বুলটিকে আজ যেন একজন পরিণত নারী রূপে সুসজ্জিত করেছে। কি অপূর্ব স্নিগ্ধতা তার দুই ডাগর নয়নে। সত্যি নারী তুমি অপরূপা, সত্যি নারী তুমি শ্রেষ্ঠা। কিন্তু মাত্র দুদিন আগেই যে মানুষটা তোমায় প্রেম নিবেদন করেছিল, তুমি কি তাকে নির্মমভাবে হত্যা করনি? তার নিরপরাধ বক্ষতে তুমি কি ছুরিকাঘাত করে ছিন্ন ভিন্ন করে দাওনি? তুমি কি শাস্তি পাবে না? তুমি কি পার পেয়ে যাবে? তুমি কি ক্ষমা ভিক্ষা চেয়েছিলে তার কাছে? তার ওই যন্ত্রণা ক্লিষ্ট নিথর দেহটার কাছে এসে দুফোঁটা অশ্রু নিবেদন করেছিলে? করনি তার বিদেহী আত্মার চিরতরের শান্তি কামনার্থে পরমপিতা পরমেশ্বরের কাছে জোড়হাত? তাই তুমি অপরাধী, তাই তুমি খুনি, তাই তুমি পাপী। বাসর ঘরে বসে থাকা বুলটির ক্লান্তিতে একটু চোখটা বুঝে এসেছিল। হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায়। বেশ খানিকটা ঘাবড়ে গিয়ে দরজার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে, এই সব কথাগুলো কে বলল আমায়? না, ঘরে তো কেউ নেই। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? হবে হয়তো। মনে মনে ভাবতে থাকে, আপদটা মুড়েও কি শান্তি দেবে না? কিন্তু হায় ভগবান, তখনও বুলটি জানে না একটু পরেই তার জন্য অপেক্ষা করছে এক ভীষণ বিপদ। হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ। বুলটি দরজার দিকে ঘুরে তাকায় এবং দরজা দিয়ে প্রবেশ ঘটল তার প্রিয়তম রাহুলের। সঙ্গে সঙ্গে বুলটি বিছানা থেকে এক দৌড়ে নেমে দরজা বন্ধ করেই রাহুলকে জাপটে ধরে এবং এক নিঃশ্বাসে বলতে থাকে, কেন গো রাহুল, তুমি কেন এত দেরি করলে গো? তুমি জানো না আমি অপেক্ষা করছি তোমার জন্য। আজকে আমরা অনেক রাত পর্যন্ত গল্প বলবো, অনেক কথা জমে আছে। কি হয়েছে তোমার? শরীর খারাপ? মন খারাপ হচ্ছে? এসো এখানে বসো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করেই বুলটি লক্ষ্য করতে থাকে রাহুলের মধ্যে বেশ কিছু পরিবর্তন। যেখানে রাহুল এত কথা বলে, আজকে যেন চুপ করে থম ধরে রয়েছে। বুলটি বলে ওঠে, রাহুল, এই রাহুল, কি হয়েছে তোমার? অমন করে কি দেখছো? আরে প্রচণ্ড এক অট্টহাসিতে ঘর বাড়ি যেন কেঁপে ওঠে। দীননাথের অতৃপ্ত আত্মা রাহুলের শরীরের মধ্যে প্রবেশ করে বুলটির শরীরটাকে কামড়ে হিচড়ে প্রতিশোধ নিতে থাকে। বুলটির কাতর আর্তনাদ একটা সময় ঘরের বাইরে ছড়িয়ে পড়তে থাকে। আর বাইরে বসে থাকা কিছু মধ্যবয়স্ক গেস্ট, তারা একে অপরের দিকে চেয়ে মুচকি হেসে তাদের জীবনের সেই বাসর রাতের কথা ভাবতে থাকে। সে রাত্রে দীননাথের অতৃপ্ত আত্মার হাত থেকে বুলটিকে রক্ষা করার মতন কেউ ছিল না। অবশেষে একটা সময় বুলটির আর্তচিৎকার সারা জীবনের মতন শেষ হয়ে যায়। আজ এত বছর পরও কারখানার পাশ দিয়ে যাওয়ার সময় বড্ড মনে পড়ে দীননাথের কথা, বড্ড মনে পড়ে বুলটির কথা। জানি না তারা আজ কোথায়, আজ কেমনই বা আছে তারা কি আদৌ দুজন দুজনকে ক্ষমা করতে পেরেছে? জানি না। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন যে গল্পটি, সেটির লেখক আমি অলোক চক্রবর্তী এবং রহস্যধারাতে প্রকাশিত এটি আমার প্রথম গল্প। বুলটি, সুতপা ও বুলটির বন্ধু রাজশ্রীর কণ্ঠে ছিলেন স্নিগ্ধা চক্রবর্তী। দীননাথ মণ্ডল, রাহুল ও কমলবাবুর চরিত্রে কণ্ঠ দিয়েছি আমি অলোক চক্রবর্তী। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ধন্যবাদ, শুভরাত্রি।